শরীফ ভাই, সমস্যা তো অনেক না। আজিজ ভাই যখন কথা বলতে শুরু করেন তখন সমস্যা অনেকগুলো একসঙ্গে তিনি হাজির করেন। কোনটা থেকে কোনটা কথা বলবো সেটি বোঝা যায় না। আপনার কাছে কোনটা মনে হয়েছে যে আসলে এই বিষয়টি আগে আমাদের বন্যা বা যে প্রাকৃতিক বিপর্যয় সেটি আমরা কিভাবে আসলে মোকাবেলা করা সম্ভব? প্রথম জায়গাটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পরিচ্ছন্নতা দরকার, আমাদের মনস্তত্ত্বকে ঠিক করা দরকার। আমরা আসলে কার পারপাসটা সার্ভ করব? পৃথিবীর একটা গরিব দেশ, এই যে ঢাকা শহরের আশপাশের যে সরকারি উদ্যোগে উপশহরগুলো হয়েছে, আজিজ ভাই বললেন যে জলাভূমি ভরাট করে উপশহর হয়েছে। এই উপশহরের জমিগুলো কাদের ছিল? কোনো একজন মানুষের 5 কাঠা জমি, গরিব মানুষ ভ্যান চালায় বা এই রকমের, সেই মানুষগুলোর জমি আপনি দখল করে, রাষ্ট্র তার শক্তি দিয়ে সেই জমি দখল করে সেখানে বিনিয়োগ করে জমি ডেভেলপ করে তারপর আপনি ধনীদের মাঝে বিতরণ করে দিলেন। এটি নৈতিক জায়গা থেকে কি পারে একটা রাষ্ট্র? তার দেশের দুর্বল মানুষের জমিগুলোকে নানাভাবে তাকে ভূমিহীন করে, তার জমিগুলোকে দখল করে শক্তি দেখিয়ে আপনি যদি না সরেন এখান থেকে, তাহলে পুলিশ যাবে, বুলডোজার যাবে, আপনার ওই যে কুড়ে ঘরটা আমি উচ্ছেদ করে ফেলবো। আপনার 2.5 কাঠা জমি ছিল, আপনার 6 কাঠা জমি ছিল, আপনাকে আমি একটা টাকা দিয়েছি, তারপরে বলেছি তুমি যদি সরে না যাও আমি মোবাইল কোর্ট পরিচালনা করে তোমাকে জেলে ঢুকাবো। রবি ঠাকুরের কবিতার মতন, বুঝেছে ওপেন ওটুকু লইব। এবং আমি এর ভেতর থেকে শহরের আশপাশে একটা একটা করে এই যে কি বলে আমরা আবাসিক অঞ্চল আমরা গড়ে তুলেছি। তো এই আবাসিক যে শহরগুলো, উপশহরগুলো আপনি গড়ে তুলেছেন বিত্তমানের জন্য, প্রভাবশালীদের জন্য, এবং তাদের কাছ থেকে জমি নেওয়ার আগে বলেছিলেন যে এত % জায়গা তোমাদের জন্য বরাদ্দ থাকবে, আমরা তোমাদেরকে দিব। দিয়েছেন? দেন নাই। তাদের সাথে কথা রাখেননি, তাদেরকে ভূমিহীন করেছেন। এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে আপনাকে বের হতে হবে। এর ভেতর থেকে কি করেছেন? ওই গরিব মানুষের উপরে আপনার কর্তৃত্ব দেখিয়েছেন। দ্বিতীয়ত, এই যে পানিটা যাওয়ার যে জায়গাগুলো ছিল, আমি যেটা বললাম আমিনবাজারের পরে যে বিস্তীর্ণ জলাভূমি ছিল, সেগুলো আপনি ভরাট করেছেন। আপনি ঢাকা আরিচা মহাসড়কের আশপাশে যাবেন, আপনি ঢাকা মাওয়ার পাশ দিয়ে যাবেন, এবং সেখানে জলাভূমি ভরাট করে, ধানের জমি ভরাট করে যেভাবে উপশহরগুলো গড়ে উঠেছে, কোনো ধরনের কোনো অনুমোদন নেই। নিচে লেখা আছে অনুমোদনের জন্য দরখাস্ত করা হয়েছে, আপনাকে জমি বিক্রি করে দিচ্ছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের শহরের প্রভাবশালীদের আর একটা মনস্তত্ত্ব আছে, সেটা হলো শহরের ওই খাল ভরাট করে আমাকে একটা প্লট দেওয়া হবে বা একটা এই ধরনের ভিলেজ গড়ে তোলা হবে, আদর্শ নগর গড়ে তোলা হবে, এবং তারপরে আমাকে যখন প্লটটা দেওয়া হবে তারপরে আমি দাবি করব যে আমার এই প্লটের দামটা বাড়ার জন্য আপনি তার পেছন থেকে একটা লেক খনন করে দেন। খাল দখল করব, তারপরে যখন ডেভেলপ করে আপনি আমার প্লটের মালিকানা বুঝে নিব, তখন দাবি করব সরকারের কাছে এর পেছন থেকে আর একটা লেক করা হোক। কারণ কি? সৌন্দর্য বাড়বে, জমির দাম বাড়বে এবং সরকার সেখানে এগিয়ে যায়। এই যে মনস্তত্ত্বের জায়গা থেকে, এই জায়গা থেকে বের করতে হলে আপনার রাজনৈতিক শক্তি আপনার প্রয়োগ করতে হবে। শব্দটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু শক্তি প্রয়োগ করতে হবে। চীনে প্রায় দেখেন না মন্ত্রীদেরকে ফাঁসি দেয়, সেখানে তো কঠোর আইন আছে, তারপরেও সেই কঠোর আইনটা প্রয়োগ করে কোথায়? মন্ত্রীদের ফাঁসি দেয়। কেন? দুর্নীতি। চট্টগ্রামে জলাবদ্ধতা 10,000 কোটি টাকার বেশি গত কয়েক বছরে খরচ করা হয়েছে, এবং এর দায়িত্বে যারা ছিলেন তারা জলাবদ্ধতা নিরসন দেখার জন্য তারা আমেরিকা বিভিন্ন দেশ ঘুরেছেন। তো এই সুযোগটা আপনি তাদেরকে নানাভাবে দিয়েছেন, এবং দেওয়ার কারণে একদিকে ওই প্রকৃত ইস্যু যেটা, সেই ইস্যু অ্যাড্রেস করেন নেই। আর আমরাও, সরকার এবং নাগরিক উভয়ের দায় এবং দায়িত্ব আছে। আমি সবসময় চাই আমার প্রত্যেকটা সমস্যা আপনি সমাধান করে দেবেন। একটা দেশে কেবল রাজা ভালো হলে হয় না, তার প্রজাকেও ভালো হতে হয়। একটার পর একটা খাল ঢাকা শহরের দখল হয়েছে। আমি পরশুদিনও দেখলাম সিটি কর্পোরেশনের প্রশাসক বলছে যে এই খালের ভেতরে নামার পরে এখানে তোষক পাওয়া যায়, এখানে পুরনো ফার্নিচার পাওয়া যায়। কে ফেলে? ইরান থেকে এসে কেউ ফেলে না।
তুরস্ক থেকে এসে কেউ ফেলে না, এই ঢাকা শহরে। অথচ তার কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন, সে খুব ভালো করে বলতে পারবে ব্রাজিল কোন মেথোডোলজি ইউজ করলে বিশ্বকাপে আরো ভালো করতে পারত। একদম পারফেক্ট বলছেন। ঠিক আছে, এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব, আমরা সভ্য হইনি। আমরা যতটুকু বলি, অভিনয় করি, আমরা তো সভ্য হইনি। এবং আমরা সবসময় একটা প্রবণতা আছে যে আপনি ভালো হন, আমার ক্ষেত্রে একটু ছাড় দেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন, জিজ্ঞেস করবেন, এই দেশের 99.99% মানুষ চায় দেশ আইন মেনে চলুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, কিন্তু শুধুমাত্র আমাকে একটু সুযোগ দেওয়া হোক। সিগন্যালে এসে সবাই গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার গাড়িটা যদি ছেড়ে দিত, ব্যাংকে যাওয়ার পর যখন লাইন দেখি তখন উকি ঝুঁকি মারি সামনে আমার পরিচিত কেউ আছেন কিনা, যাতে আমি আমার চেকটা একটু আগে আগে ভাঙাতে পারতাম। অর্থাৎ আমাদের যে মনস্তত্ত্ব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো যে ধরনের একটা সভ্য জাতি গড়ে তোলার জন্য আমাদের পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, আমাদের একাডেমিক যে ধরনের উদ্যোগগুলো থাকা দরকার, কিছু নাই, আমি দেখি না কোথাও। আশাবাদী হওয়ার মতন আমি কিছুই দেখি না। আপনি আমাকে বলতে পারেন যে কেন, ওই যে বললাম, সব কিছু আমরা জানি, কিভাবে কি করতে হবে সব জানি। আপনি ঢাকা শহরের, আমি নামটা বলছি না, খুব অভিজাত একটি হাসপাতাল, আমি তার বেসিনের সামনে লেখা আছে যে বেসিনে পা ধোবেন না, এবং সেখানে বেসিনে লেখা আছে বেসিনে পা ধোবেন না। বেসিনের সামনে গ্লাসে লেখা আছে বেসিনে পা ধুবেন না। বেসিনে পা ধুতে হয়। তার অর্থ হচ্ছে সেখানে কেউ না যারা কেউ- যান, কেউ না কেউ পা তুলে বেসিনের ভিতরে পা ধোয়। তো হাসপাতালটা গরিবের না, ঢাকা শহরের খুব বড় একটা হাসপাতাল। আমরা আমাদের যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের শরীফ ভাই, এটা কিভাবে চেঞ্জ করবেন? রাইট না, এই জায়গাটা আপনাকে যেটা করতে হবে, শক্ত আইন প্রয়োগ। আপনি আইন যদি প্রয়োগ করেন, ঢাকা শহরে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত যে বাস ড্রাইভার আপনার কাঁধের উপর থেকে গাড়ি চালিয়ে যায়, জাহাঙ্গীর গেটে ঢোকার পর সে জেব্রা ক্রসিং থেকে শুরু করে লাল নীল বাতির থেকে শুরু করে সব কিছু মেনে চলে। কেন? কারণ হচ্ছে সেখানে আইনের প্রয়োগ আছে। আপনি এই যে রাস্তা থেকে জানতো, এখন তো আর কেউ পার হয় না, সিগন্যাল অতিক্রম করে না। কেন? কারণ হচ্ছে তাকে জরিমানা দিতে হয়। তার অর্থ হচ্ছে যে আপনি এখানে একটা কঠোরতার জায়গা আপনি তৈরি করেছেন। আপনি কঠোর হন, সরকার যদি কঠোর হয়। আমরা এই যে গত পরশুদিন, কালকে দেখলাম যে খুব আলোচনা হচ্ছে, কোথায় যেন ফরিদপুরের একটিও 1,63,00,000 টাকার একটা খাল খনন থেকে তিনি 73 লক্ষ টাকা সেভ করে সেটা সরকারকে ফেরত দিয়েছেন। আমরা সবাই এটি নিয়ে খুব প্রশংসা করছি, খুব ভালো একজন টিওনো। আমি প্রশ্ন করি, একটা খাল খনন করতে আপনি 1,63,00,000 টাকা বরাদ্দ করলেন, সেখান থেকে 73 লক্ষ টাকা সেভ হলো। অর্থাৎ প্রকল্প প্রণয়নের সময় আপনি এই বিষয়টা আপনি মাথায় রাখেননি, আপনি চেয়েছেন এই টাকাটা আপনি হাফিস করবেন। একজন ভালো টিওনো ছিল বলে এই টাকাটা হাফিস করতে পারেন। এক, সেকেন্ড হচ্ছে অন্য যে প্রকল্পগুলো অর্থ বরাদ্দ হয়েছে, এই ধরনের অনেক টাকা আপনি যদি প্রপারলি সেই জায়গাগুলোতে খোঁজ নেন, অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে শুধু লুট করার জন্য। ঢাকা শহরে বিএনপির একটা বড় কর্মসূচি, সেটি হলো যে খাল কাটা। আমরা অনেক দিন ধরে বলেছি, আপনার এই অনুষ্ঠানেও বলেছি, ঢাকা শহরের মধ্য থেকে যে খালগুলো বহমান, আপনি সিলেটের একটা খাল খননের আগে ঢাকা শহরের এই খালগুলো যদি আপনি উদ্যোগটা নেন, এখনো সময় আছে, উদ্যোগটা নিন, এর একটা ফলাফল এখানে আসবে। আপনি ঢাকা শহরে অনেক বছর থাকেন, ঢাকার অনেকগুলো রাজনৈতিক প্রকল্পের একটা প্রকল্প হলো, আপনি প্রতি 2 বছর পর পর দেখবেন রাস্তা খোঁড়া হচ্ছে এবং তার নিচে পানির ওয়াশার ড্রেনেজের জন্য বড় বড় পাইপ বসানো হচ্ছে। 2 বছর আগে আবার 2 বছর পরে দেখবেন সেই একই কাজ হচ্ছে। এবং আমি মনে করি যেটা, যে এই শহরে রাজনৈতিক দুর্বৃত্তদেরকে আর্থিকভাবে লাভবান করার জন্য যতগুলো কাজ সরকার করে, তার একটা বড় কাজ হচ্ছে এই পাইপ বসানো। আপনি এমন পাইপ কেন বসাচ্ছেন যেটা 2 বছরের বেশি টিকছে না? এই টাকা কার টাকা? এটা আমার টাকা। আপনি এই জায়গাটায় ইদানিং আমি দেখছি কয়েকটা জায়গায় প্লাস্টিকের পাইপ এসেছে, বেশ টেকসই। আপনি ওদিকে যান না কেন?
কারণ হলো আপনি একবার বসানোর পরে যদি 10 বছর ওই তার স্থায়িত্ব হয়, তাহলে এটা দিয়ে তো পয়সা আয় করা যাবে না, নিজের লোকজনকে তো কাজ দিলে কোনো লাভ হবে না। সেই কারণে প্রতি বছর আপনি রাস্তা খোঁড়াখুড়ি, এবং খেয়াল করে দেখবেন সমন্বয় নেই। আমি সেদিনও দেখলাম একজন সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাহী প্রধান, তিনি বলছেন আমরা সমন্বয় করার চেষ্টা করছি। প্রতি বছর এই আলোচনাটা আসে, আপনার তিতাস খনন করে চলে যাচ্ছে, তারপরে আসছে ঢাকা ওয়াসা চলে যাচ্ছে, তারপরে আসছে আর একজন। আচ্ছা, এই যে দপ্তরগুলো আছে, এই দপ্তরগুলো তো একটা সরকারের অধীনে নাকি? অনেকগুলো সরকারের অধীনে তো না। তো একটা সরকার সে যদি নির্দেশ দেয়, টেকনাফ থেকে তেতুলিয়া তার কথা প্রত্যেকেই অনুসরণ করে, তাহলে ওয়াসা, ডেস্কো তাদের মধ্যে সমন্বয় কেন থাকে না? তারা কি সরকারকে ভয় পায় না? সরকারের নির্দেশ কি তাদের ফলো করার প্রয়োজন হয় না? তারা নিজেরা বসতে পারে না যে ঠিক আছে এখান থেকে যে কাজটি হবে, আসেন প্রথম আপনি করবেন, তারপরে আমি করব, আস্তে আস্তে কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা একবার রাস্তা খুঁড়ব এবং সবশেষে আমরা রাস্তাটা আগের যে অবস্থায় আছে সেই অবস্থায় ফেরত দিয়ে দেব। হয় না কেন? হয় না হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এবং এই রাজনৈতিক সদিচ্ছা যদি সরকারগুলো, সেটি এই সরকারই কেবল বলছি না, যে কোনো সরকার, তার মধ্যে যদি এই রাজনৈতিক সদিচ্ছা না থাকে, তাহলে আপনি এখান থেকে যে কাঙ্ক্ষিত নগর, কাঙ্ক্ষিত শহর, এটা আপনি ফেরত আনতে পারবেন না। আমাদের এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। আমরা এই শহরটিকে যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করি, রেসপন্সিবিলিটির জায়গায় বললেন, আপনি ডেঙ্গুর কথা বললেন, আমার ছাদের উপরে আমার ফ্রিজের নিচে পানি জমছে, এটা সরকার কি করবে বলেন তো? আমার ফ্রিজের নিচে পানি জমা হচ্ছে, সেখানে ডেঙ্গু মশা ডিম পাড়তে পারে, এটা আমি জানি। তো আমি সরকারকে দায়ী করব যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমার ছাদের উপরে আমি পেয়ারা গাছ লাগিয়েছি, সেখানে পানি জমছে, সরকারের পক্ষে কি সেটি দেখা সম্ভব? সেটি নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা পালন করতে পারছি না। ওই যে বললাম যে সভ্যতার থেকে আমরা অনেক দূরে, আমরা অন্যের কাছে চাই, কিন্তু নিজে আমার যে কতগুলো দায়িত্ব আছে, আমি দায়িত্বগুলো পালন করতে চাই। ওই যে সবাই আশা করে বসে আছে যে সরকার ওষুধ দিবে, সরকার ওষুধ দিচ্ছে না কেন, ওষুধ ছিটাচ্ছে না কেন, কিন্তু আমি যে তৈরি করছি, ফ্যাক্টরি বানাচ্ছি মশার, সেইটি আমার দিকে কোনো নজর নেই আর কি।